দর্শক আপনাদের স্বাগত গ্রামীণ ফোন জিরো আওয়ারে। আমাদের আজকের অতিথি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। আমরা কথা বলবো তার সঙ্গে আজকের বিভিন্ন শিরোনাম নিয়ে। তবে তার আগে প্রথমে দেখে নিচ্ছি অনলাইন গণমাধ্যমের শিরোনামগুলো। প্রথমে দৈনিক প্রথম আলো। রাজধানীতে বছরের প্রথম কাল বৈশাখী, বিকল্প প্রস্তাব নিয়ে সংসদে এসে মেয়াদ পর্যন্ত থাকুন, বিএনপির উদ্দেশ্যে সৈয়দ আশরাফের আহ্বান। দ্রব্যমূল্য জ্বালানির সংকট নিয়ে কথা বলতে সংসদে যাব বলেছেন ব্যারিস্টার মওদুদ। আলোচনায় সমুদ্র সীমার বিরোধ নিষ্পত্তি সম্ভব, পঙ্কজ শরণ। খালেদা রাজনীতি করার অধিকার হারিয়েছেন সাবেক আইনমন্ত্রী। এবার বিডি নিউজ 24। ভারত সমুদ্র সীমার দ্বিপাক্ষিক সমাধানে আগ্রহী, বিএনপি সংসদে আসছে বেতন ভাতা রক্ষায়। আওয়ামী লীগ বিদেশি টাকা নিয়েছে, ফখরুল। শিশুদের বিকৃত ইতিহাস শেখাবেন না হাসিনা। বাংলা নিউজ 24। ভারতের সঙ্গে সমুদ্র সীমা বিরোধ নিষ্পত্তি আইনিভাবে, দীপুমণি। বাংলাদেশের সঙ্গে সমুদ্র সীমা বিরোধে দ্বিপাক্ষিক মীমাংসা চায় ভারত, পঙ্কজ। এবার যাচ্ছি দ্য ডেইলি স্টার। Government LP gas for cheats. Delhi now keen to resolve bilaterally. Sea limit row with India. BNP may join JS today. No plan to propose interim government model. এই ছিল আমাদের আজকের অনলাইন গণমাধ্যমের শিরোনাম। এবার দেখব বৈশাখীর শিরোনাম। বিদেশি গোয়েন্দা সংস্থার কাছ থেকে টাকা নেয়ার খবরে উদ্বেগ, আওয়ামী লীগ চায় বিএনপি নিবন্ধন বাতিল, অভিযোগ নাকচ ফখরুলের। জাতিসংঘ ট্রাইব্যুনালে নয়, দ্বিপক্ষীয় আলোচনার মাধ্যমে বাংলাদেশের সাথে সমুদ্র সীমা বিরোধ নিষ্পত্তিতে আগ্রহী ভারত, বললেন ভারতীয় হাইকমিশনার। প্রকৃত ইতিহাস জানানোর মাধ্যমে নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রী। জাতির জনকের জন্মদিনে শ্রদ্ধা নিবেদন। সঠিক ব্যবস্থাপনার অভাবে রেলপথে পণ্য পরিবহন বাধাগ্রস্ত হচ্ছে, অভিযোগ ব্যবসায়ী নেতাদের। নানা উদ্যোগের কথা জানালেন রেলমন্ত্রী। নোয়াখালী সুন্দরপুর ক্ষেত্র থেকে 12 মিলিয়ন ঘনফুট গ্যাস যোগ হল জাতীয় গ্রিডে। চট্টগ্রাম অঞ্চলের সংকট নিরসনের আশা। গ্যাস সংকটে আশুগঞ্জ সার কারখানায় 1 সপ্তাহ ধরে উৎপাদন বন্ধ, প্রতিদিন গড়ে প্রায় 1500 টন ইউরিয়া উৎপাদন ব্যাহত। মার্কিন প্রেসিডেন্ট ওবামাকে হত্যা করতে আফগানিস্তান ও পাকিস্তানে আল কায়দা জঙ্গিদের নির্দেশ দিয়েছিলেন লাদেন। এশিয়া কাপের কঠিন সমীকরণ সামনে রেখে কাল পাকিস্তানের সাথে লড়বে ভারত, বিশ্লেষক জরিপে এগিয়ে পাকিস্তান। এবং স্প্যানিশ ফুটবল লিগে রাতে বার্সেলোনা মুখোমুখি হচ্ছে সেভিয়ারের। প্রিয় দর্শক, দেখছিলাম বৈশাখী শিরোনাম। এবার কথা বলবো আমাদের আজকের অতিথি টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামানের সঙ্গে। আমাদের শীর্ষ শিরোনামটি দেখেছেন, সেটি হচ্ছে যে অভিযোগটি খুব আলোচিত হচ্ছে। আমাদের দুটি প্রধান রাজনৈতিক দলের একটি দলের সম্পর্কে অভিযোগ এসছে বিদেশি একটি গোয়েন্দা সংস্থার কাছ থেকে 91 নির্বাচনের সময় অর্থ গ্রহণ করার। এটি নিয়ে আমাদের বেশ বিতর্ক শুরু হয়েছে, রাজনৈতিক প্রতিক্রিয়া আমরা দেখতে পাচ্ছি। আমাদের রাজনীতির জন্য, আমাদের রাষ্ট্রের জন্য, আমাদের সমাজের জন্য এটি একটি একদমই নতুন অভিজ্ঞতা। তো আপনার কাছ থেকে জানতে চাইছি যে এই অভিজ্ঞতার বিশ্লেষণ আপনার কাছে কি? ধন্যবাদ। আসলে অভিজ্ঞতা ঠিক একেবারে নতুন আমি বলবো না। বিষয়টি বেশ কিছুদিন যাবতই কিন্তু আলোচিত, যে আমাদের দলগুলো সম্পর্কে বলা হয় যে বাইরে থেকে অর্থ আসে নির্বাচনের সময় বা নির্বাচনের আগে। এই বিষয়টি এসছে আগে, এবং আমি বলবো যে এই যে একটি দেশের অভ্যন্তরীণ রাজনীতি অন্য একটা দেশের অর্থ বা অন্য কোনোভাবে প্রভাবিত করার যে প্রবণতাটা, সেটা কিন্তু বাংলাদেশ বা দক্ষিণ এশিয়ায় নতুন না। এটা পৃথিবীর সব দেশে কম বেশি আছে, বিশেষ করে যুক্তরাষ্ট্রের ইতিহাসটা কথা তো আপনারা জানেন। মানে
খুবই প্রকাশ্যেও অনেক ক্ষেত্রে অনেক দেশে, আমাদের মতো দেশেও মানে তাদের প্রভাব বিস্তারের প্রচেষ্টা, প্রভাবটি এরকম যে হস্তক্ষেপের পর্যায়ে পড়ে, এবং এটার অনেক ক্ষেত্রে কিন্তু আবার ইতিবাচক ফলও পাই আমরা। যেমন বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় একদিক থেকে যেরকম যুক্তরাষ্ট্র পাকিস্তানের পক্ষে নিয়েছিল, আমাদের কিন্তু বাংলাদেশের পক্ষে কিন্তু আমরা বেশ কিছু দেশকে পেয়েছিলাম, সেটা থেকে কিন্তু আমরা সুফল পেয়েছি। কিন্তু এখন যে প্রেক্ষিতটা আসলে, যেটা শুরুতে বললাম যে কিছুদিন যাবতে এই যে এই সুনির্দিষ্ট এই দৃষ্টান্তটি আলোচিত হচ্ছিল, ব্যতিক্রম যেটা সেটা হচ্ছে যে প্রথমবারের মতো সুস্পষ্টভাবে আদালতে দাঁড়িয়ে যে সূত্র থেকে টাকাটা এসেছিল বলে বলা হচ্ছে, সেই সূত্রের প্রধান এই কথাটা স্বীকার করেছেন। সেই জায়গা থেকে সেটা নতুন অভিজ্ঞতা। এবং সেই ক্ষেত্রে যে জিনিসটা আপনি যেভাবে প্রশ্নটা করলেন, যে সমাজ, রাষ্ট্র, সরকার, রাজনৈতিক অঙ্গন, সার্বিকভাবে অবশ্যই 3-4টে ক্ষেত্র যেগুলো আছে, সব ক্ষেত্রেই প্রভাব এটা পড়বে, বা এটা বলবো যে নেতিবাচক, এটা কোনো ইতিবাচক কিন্তু প্রভাবের কোনো ফলের কিন্তু সম্ভাবনা নেই সর্বক্ষেত্রে। যেমন রাজনৈতিক অঙ্গনে, কারণ অর্থ মানে হচ্ছে যে আনুগত্য, এই ধরনের অর্থ যখন আসে, আনুগত্য, এখন যে সোর্স থেকে অর্থটা আসবে সেই সোর্সের প্রতি আনুগত্যটা থাকাটা কিন্তু স্বাভাবিক। এবং সেই আনুগত্যটা যদি এরকম হয় যে সেই সোর্সের যে, বা এই ক্ষেত্রে পাকিস্তানের যদি আইএসআই ইন্টেলিজেন্স এজেন্সি যে অর্থটা এসেছিল, তাহলে পাকিস্তানের কারণটি আমাদের আদালতকে জানিয়েছে নির্বাচনে জয়ের জন্য ইত্যাদি। ভারতের উত্তর পূর্বাঞ্চল অস্থিরতা বজায় রাখার জন্য তার মানে হচ্ছে যে আমাদের টেরিটরিটাকে পাকিস্তানের এজেন্ডা, পলিটিক্যাল বা স্ট্র্যাটেজিক কৌশলগত এজেন্ডাকে প্রমোট করার জন্য ব্যবহার করার প্রচেষ্টা। এবং সেখানে আমাদের একটি রাজনৈতিক দল, যে দলটি ক্ষমতায় গেল, তারা সেই অর্থটা গ্রহণ করলাম, সেটাকে ব্যবহার করা, এটা তো অবশ্যই আমাদের বলবো যে একদিক থেকে আমাদের সভরেন্টি বা সার্বভৌমত্বের উপর হস্তক্ষেপ। এবং সেখানে রাজনৈতিক দলের, নির্বাচিত সরকারের যদি এটা প্রমাণ হয়ে যায় বা হয়ে থাকে, আমি এই কথাটা এই জন্য বললাম যে একটা যে সোর্স থেকে টাকাটা দেওয়া হচ্ছে সেটা বলেছে, এখন যারা নিয়েছে তাদের পক্ষ থেকে কিন্তু ডিনাই করা হচ্ছে। আমাদের কিন্তু ডিনায়াল সিনড্রোমটা খুবই স্বাভাবিক। যেমন আমরা কিছুদিন আগেও দেখেছি সুস্পষ্ট বিষয়, যেমন নাইকোর কোম্পানির কাছ থেকে আমাদের তৎকালীন একজন মন্ত্রী অর্থ নিয়েছিলেন, অর্থ সহায়তা নিয়েছিলেন একটা ট্রানজেকশনের জন্য, একটা ইয়ের জন্য, কাজ দেওয়ার ইয়েতে। সেই কোম্পানি কিন্তু এটা তাদের অপরাধ স্বীকার করে জরিমানা দিল, কিন্তু আমাদের সেই মন্ত্রী কিন্তু বলে বেড়াচ্ছেন যে তিনি অর্থ নেন নাই এবং তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা রাষ্ট্র বা সরকার গ্রহণ করে নাই। এই ডিনায়াল সিনড্রোমটা কিন্তু আছে। তার প্রেক্ষিত যে জিনিসটা এখন কিন্তু খুব পরিষ্কার যে একটা ট্রানজেকশন হয়েছে, এটা আমাদেরকে ধরে নিতেই হয়। তো সেই ক্ষেত্রে এটাকে যেহেতু ট্রানজাকশন হয়েছে, সেই কারণে এখানে উদ্দেশ্যটা কিছু শুধু কি নির্বাচনে জয়লাভ করা না, তারপরেও পরবর্তীতেও দুইটা জিনিস, একটা হচ্ছে ভারতের উত্তর পূর্বাঞ্চলে যে অস্থিরতা, এবং সেটার মধ্যে বাংলাদেশের ইন্ধন বা বাংলাদেশের সহায়তা পাকিস্তানের পলিটিক্যাল এজেন্ডাটাকে প্রমোট করার জন্য অত্যন্ত নেতিবাচক একটা বিষয় ক্ষেত্র। সেটা আমি যেটা বললাম, আমাদের সার্বভৌমত্বকে বলবো যে কম্প্রোমাইজ করে একটা বিষয়, সেখানে একটা ক্ষমতাসীন দল সেটা যদি করে থাকে, এটা কিন্তু শুধু অর্থের লেনদেন তার মধ্যে সীমাবদ্ধ থাকলো না। দ্বিতীয় যে জিনিসটা সেটা হচ্ছে যে এর ফলে আরেকটা আঙ্গিক আছে, সেটা হচ্ছে যে, এবং সেটাও গণমাধ্যমে এসছে এবং সেটা বোধহয় বলা হয়েছে যে বাংলাদেশের আভ্যন্তরীণ রাজনীতি একটা, যেটা মানে বলবো যে ডানপন্থী বা উগ্র ডানপন্থী দলগুলোর বা দলটির একটি দলের সমর্থন ক্ষেত্রটি এখানেও কাজ করে থাকতে পারে। কাজে দুটো বিষয়ই কিন্তু আপনার একটা বাইরের একটা দেশের, এবং এমন একটা বাইরের দেশ যেটার বিরুদ্ধে আমরা স্বাধীনতা যুদ্ধ করে আমাদের স্বাধীনতা অর্জন করেছি, সেই দেশের পক্ষে প্রত্যক্ষ অংশ, বলবো যে ইন্টারভেনশন যেটাকে বলে, সেটাকে কেমন করে আমাদের একটা রাজনৈতিক অঙ্গনে একটা অত্যন্ত পাওয়ারফুল একটা ফোর্স, সেটাকে কেমন করে লাভ করতে পারে, সেটা এই প্রশ্নটা কিন্তু এই দেশের জনগণ প্রশ্ন করা তার নৈতিক অধিকার, তাদের রাজনৈতিক অধিকার, এবং সর্বদিক থেকে এটা একটা বিষয়। এই প্রশ্নটা কিন্তু সুরাহ হতে হবে, কারণ এটা কিন্তু আজকে এখানে শেষ না, এটা ভবিষ্যতের জন্য। ইতিমধ্যে আপনার প্রশ্ন যদি এভাবেও যদি আপনাকে করি যে আমাদেরকে কেন এরকম অভিজ্ঞতার মুখোমুখি হতে হলো? এক্স্যাক্টলি, অভিজ্ঞতার মুখোমুখি। এখন কথা হচ্ছে পলিটিক্যাল লিঙ্কেজ মানে থাকাটা খুবই স্বাভাবিক, এবং সেটা যেমন অনেকে বলা হয় যে বাংলাদেশ আওয়ামী লীগের সাথে ভারতের একটা সুসম্পর্ক আছে, সেটা, এবং সেই অর্থে হয়তো যেহেতু দুইটা দলের মধ্যে একটা দ্বান্দ্বিক সম্পর্ক, এখানে ভারত পাকিস্তানের যে স্ট্র্যাটেজিক কনটেক্সট, সেই কনটেক্সটে ভারতের যে শুভাকাঙ্ক্ষী যদি তথাকথিত ধরা হয়, তাহলে তার অপোজিটটা হবে পাকিস্তানের ক্ষেত্রে। এইটা হয়তো হতে পারে, কিন্তু এই ধরনের যে ট্রানজাকশনের বিষয়টা, এটার মধ্যে আসলে গভীর একটা, আমি বলবো যে পাকিস্তানের পক্ষ থেকে, আইএসআই এর পক্ষ থেকে একটা ষড়যন্ত্রের বিষয়, যে বাংলাদেশকে এটার মাধ্যমে যেটা করা হচ্ছে আসলে কতখানি পাকিস্তানের এজেন্ডা অ্যাচিভ হবে
তার চেয়ে কিন্তু আমাদের জন্য বেশি চিন্তার বিষয়, এর ফলে আমাদের কতখানি সভারেন্টি কম্প্রোমাইজ হচ্ছে এবং আমাদের আভ্যন্তরীণ রাজনীতিতে সেটার প্রভাব কতখানি পড়ছে সেই জিনিসগুলো দেখার বিষয়। কাজে এখানে হচ্ছে যে আমাদের রাজনীতির ক্ষেত্রে আমি যেটা খুবই উদ্বেগ সহকারে বলবো সেটা হচ্ছে যে আমাদের জাতীয় স্বার্থকে দলীয় স্বার্থের কাছে কম্প্রোমাইজ করা। আমাদের নেতৃত্বের মধ্যে এই জিনিসটা, এই যে সৎসাহসটা, এই যে মানে পলিটিক্যাল একুইপমেন্ট যেটাকে বলে, সেটার অভাব, যে আমরা কিভাবে জাতীয় স্বার্থকে সবকিছুর ঊর্ধ্বে স্থান দিতে পারবো, সেখানে ঘাটতির বিষয়টা খুব সুস্পষ্টভাবে প্রতীয়মান হয়, মানে বেরিয়ে আসে। কাজে এই জিনিসটাকে আমার কাছে মনে হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর যে আরেকটা দিক যেটা খুব বেশি আলোচনা আসছে না, সেটা মনে হচ্ছে সেটা যে বিষয়টা, সেটা যেটা আওয়ামী লীগ থেকে বলা হয়েছে যে আপনার কি বলে যে নিবন্ধন বাতিলের বিষয়টি। এখন এখানে হচ্ছে যে আমাদের দেশে পলিটিক্যাল পার্টিগুলোর মধ্যে পলিটিক্যাল ফাইন্যান্সিং এর যে বিষয়টা, সেটা সম্পর্কে কিন্তু স্বচ্ছতার বিষয়টা সম্পূর্ণ একটা নতুন ক্ষেত্র। এটা নিয়ে আবার বলবো যে পৃথিবীর অন্যান্য দেশেও যে খুব বেশি একটা রাজনৈতিক দলগুলোর স্বচ্ছতা নিয়ে খুব বেশি আইনি পরিবেশ এবং সেটার প্রয়োগ খুব বেশি কিন্তু না, কিন্তু আমাদের দেশে খুবই দেখেছি ফান্ডিং নিয়ে ডিবেট হয়, তবে সেখানে ডিসক্লোজারটা আরো বেশি, কোন সূত্র থেকে কত টাকা পাচ্ছে সেটা ডিসক্লোজার। যেমন ওবামা নির্বাচনের সময় সে প্রচুর অর্থ রেজ করেছে, কিন্তু প্রত্যেকটা পেনি কিন্তু সে ওয়েবসাইটে কোথেকে পেয়েছে সেটা দিয়েছে, এবং এটার মধ্যে একটা স্বচ্ছতার বিষয় আছে সেটা। কিন্তু আমাদের দেশে এখনো পর্যন্ত, বা দক্ষিণ এশিয়ার দেশগুলো এখনো পর্যন্ত সেই জিনিসটা খুব বেশি নেই। এবং তার প্রেক্ষিতে একটা জিনিস আমরা পেয়েছিলাম 2008-এ যখন নির্বাচনী আইনের সংস্কারটি হলো, যেটা পরবর্তীতে সংসদে অ্যাকচুয়ালি অনুমোদিত, সেখানে কিন্তু বেশ কিছু ইতিবাচক আইনি পরিবেশ সৃষ্টি হয়েছে, যে নির্বাচনী রাজনৈতিক দলগুলোর নিবন্ধনের পূর্ব শর্ত হিসাবে কোন শত্রুতাকে কিভাবে অর্থ আসতেছে এবং সেটা লিমিটেশন করে দেওয়া হয়েছে সুস্পষ্ট, এবং সেটা ডিসক্লোজারের কথাটাও কিছুটা বলেছে, অ্যাটলিস্ট বাৎসরিক ভিত্তিতে অডিটের কথাটা বলা হয়েছে। এই বিষয়গুলো এখন কিছুটা চর্চা হয়ে আসছে, কিন্তু এখানে যে বিষয়টা সেটা হলো যে আভ্যন্তরীণ সূত্রগুলোর কথা কিন্তু বলা হয়েছে। এই আইনটার সময় কিন্তু দেশের বাইরের সূত্র সম্পর্কে সুস্পষ্টভাবে কিছু বলা নেই, এটা এক। আর দ্বিতীয় হচ্ছে যে কথাটা বলা হচ্ছে নিবন্ধন বাতিলের বিষয়টা, সেটাও কিন্তু টেকনিক্যালি আমি জানি না কতটুকু একটা আইন বিশেষজ্ঞ বলতে পারবেন বা নির্বাচন কমিশন বলতে পারবে এখানে টেকনিক্যালি কতটা ফিজিবল। তার কারণ হচ্ছে যে আইনটা যখন এই ট্রানজেকশনটা হয় তখন কিন্তু এই আইনটা ছিল না। এখনকার আইনে সেটা এখন ডিসক্লোজ করা হয় নাই, সেই হিসাবে আপনি চ্যালেঞ্জ করতে পারি আমরা, কিন্তু সেই যে সময়ের কথাটা বলা হচ্ছে সেই সময় এটা ছিল না। হ্যাভিং সেড দ্যাট, যেটা আমি বলবো যে মানে আমাদের দেশের রাজনৈতিক দলগুলো, এটা শুধুমাত্র বিএনপির বেলা, আওয়ামী লীগের বেলা নয়, সবগুলো দলের মধ্যে কিন্তু এই যে স্বচ্ছতা চর্চাটা কিন্তু খুব আসেনি, এটা আসতে হবে। আমরা সম্প্রতি একটা গবেষণা করেছিলাম যেখানে আমরা দেখেছিলাম যে বাংলাদেশ, ইন্দোনেশিয়া এবং নেপাল, এই তিনটা দেশের মধ্যে এই যে পলিটিক্যাল পার্টি ফাইন্যান্সিং এর যেটা ডিসক্লোজারের বিষয়গুলো সেটা, এবং সেখানে যেটা দেখলাম আমাদের যে আইনি কনটেক্সটে, যেটা আমি একটু বললাম সংক্ষেপে, সেটি অন্য দুইটি দেশের তুলনায় কিন্তু অনেক উত্তম, কিন্তু আবার প্রয়োগের ক্ষেত্রে আমরা অনেক পিছিয়ে আছি। আমি কিন্তু এই পয়েন্ট আমি এই জন্য বলছি, আমরা এই কাজটি করতে গিয়ে সারা দেশের বিভিন্ন অঞ্চলে রাজনৈতিক দলগুলোর আপনার প্রতিনিধিদের সাথে, স্থানীয় পর্যায়ে বিশেষ নেতৃত্বের সাথে আমরা কথা বলেছি, কর্মীদের সাথে কথা বলেছি। তারা কিন্তু অত্যন্ত ইতিবাচকভাবে এই প্রবলেমেটিকটাকে দেখেছে, যে আসলে আমাদের দেশে এই যে রাজনৈতিক অঙ্গনে এবং পলিটিক্যাল পার্টির মধ্যে যে ডিসক্লোজারের বা এই অর্থ, বিশেষ করে অর্থের বিষয়টা, কারণ কালো টাকা, অর্থের দুর্নীতির প্রভাব রাজনীতিতে যেটা আসছে সেটার মূল সূত্রটা কিন্তু রাজনৈতিক দলের মাধ্যমে আসে। কাজে সেইখান থেকে কিন্তু তারা কিন্তু অনেকে এটাকে দেখতে চায় যে এখানে পরিবর্তন আসুক। কাজে এই সার্বিক যে এই বিষয়টা আছে, আইএসআই এর যে বিএনপিকে অর্থ দেওয়ার বিষয়টাকে, এই দুইটা আঙ্গিকে আমি দেখতে চাই। একটা হচ্ছে আভ্যন্তরীণ রাজনীতি, পলিটিক্যাল কালচারের উপরে, সেটা রাজনৈতিক দলগুলোর কালচারের উপরে প্রভাব, অন্যদিক থেকে আবার আমাদের যে সার্বিকভাবে, যেটা আপনি প্রথমে বললেন যে সমাজ, রাষ্ট্র এবং রাজনৈতিক অঙ্গন, সেটার উপরে প্রভাব। আমাদের সময় হয়ে গেছে বিরতি, ফিরে এসে আমরা কথা বলছি আপনার সঙ্গে। প্রিয় দর্শক, সময় হয়ে গেছে। প্রিয় দর্শক, আপনাদের আবারও স্বাগত গ্রামীণ ফোন 0 আওয়ারে। আমরা কথা বলছি এবং আমাদের আজকের অতিথি টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামানের সঙ্গে। আপনি বলছিলেন রাজনৈতিক দলগুলোর অর্থের উৎসের বিষয়টি নিশ্চিত করার একটি ব্যবস্থা থাকার কথা, অডিটের কথা, বাৎসরিক অন্তত বাৎসরিক অডিটে থাকার কথা। আমরা এই বিষয়গুলো গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ ভেতরে আমরা দেখেছি, এগুলো ছিল, যেটা শামসুর কমিশন, এটিএম শামসুর কমিশন যেটি করেছিলেন, এক ধরনের সংস্কার নিশ্চয়ই, কোনো সন্দেহ নেই। তো আপনি যেটা বলছেন সেটা হচ্ছে কিছু রুলস রেগুলেশন থাকা না থাকার বিষয়, তার প্রয়োগ হওয়া না হওয়ার বিষয়। কিন্তু আপনাকে যদি
অন্যটি জায়গা থেকে প্রশ্ন করি, যেটা কি শুধুমাত্র রুলস রেগুলেশন থাকা না থাকা, তার অ্যাক্টিভেশন থাকা না থাকার বিষয়, এর সঙ্গে নৈতিকতা, আদর্শিক একটি অবস্থান থাকা না থাকা, এরও তো নিশ্চয়ই সম্পর্ক আছে। অবশ্যই আমি মানে যেটা রুলস রেগুলেশন যেটা আমি বললাম সেই আইনটা কিন্তু আমাদের আভ্যন্তরীণ সূত্র থেকে রাজনৈতিক দলগুলোর অর্থায়নের বিষয়টি, এখানে বাইরের দেশের বাইরের বিষয়টা কিন্তু ছিল না। তা সত্ত্বেও এবং থাকলেও যে জিনিসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনি পয়েন্ট রেজ করলেন, সেটা হচ্ছে যে এর মধ্যে শুধুমাত্র রাজনৈতিক দলের অর্থায়ন না, এটার মধ্যে রাজনৈতিক অর্থায়নকে কেন্দ্র করে এটার মধ্যে মোরালিটি, নৈতিকতার বিষয়গুলো এবং রাজনৈতিক যে মানে রাজনীতি যে উদ্দেশ্যে রাজনীতি, দেশের স্বার্থ, সেখানে কতখানি আমার কম্প্রোমাইজ করতে হচ্ছে সেই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। এবং এই ক্ষেত্রে অত্যন্ত যেটা বলবো যে আমি বলবো যে আমি আরেকটা বলেছিলাম যেটা অশনি সংকেতের মতো আমাদের জন্য একটা দুর্ভাগ্যের বিষয় যে আসলে মানে জিততে হবে, নির্বাচনে জিততে হবে, সেই কারণে আমি যে কোনো পদক্ষেপে নেব এবং সেখানে যেটা আগে বললাম বারে বারে বলতে হচ্ছে যে রাষ্ট্রীয় যে স্বার্থ সেটার সাথে আমি কম্প্রোমাইজ করে আমি অনেক 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 ঝুঁকিপূর্ণ একটা অবস্থানে যাব, যেখানে আমাকে আমি যেটা বললাম যে অর্থের উৎস মানে হচ্ছে যে আমি যে অর্থের থেকে যে সূত্র থেকে অর্থটা আমি নিলাম তার কাছে কিন্তু আমার বাধ্যবাধকতা থাকছে, তার কথাটা কিন্তু আমাকে শুনতে হবে। এটা কিন্তু ট্রানজাকশনের কিন্তু এই ধরনের ট্রানজাকশনের মূল বিষয়টা কিন্তু সেখানে। কাজেই সেখানে ওই দলের ক্ষমতাসীন সেই দলের বা যদি হেরে গিয়ে থাকে বা হেরে যায় যদি, তাহলে ওই দলের যে পলিটিক্যাল এজেন্ডা সেটার মধ্যে কিন্তু একটা বাইরের একটা শক্তির এজেন্ডা চলে আসছে, যে কারণে এই বিষয়টি যে আমরা মানে আমাদের একটা হচ্ছে আমাদের টেরিটরিটাকে ব্যবহার করা একটা অন্য একটা দেশের প্রবলেমটাকে জিয়ে রাখা যায় না, বা প্রবলেমের মধ্যে একটা অংশগ্রহণ করা মূলত প্র্যাকটিক্যালি ইন রিয়েল সেন্স অফ দ্য টার্ম। আর দ্বিতীয় হচ্ছে যে আমাদের আভ্যন্তরীণ রাজনীতির মধ্যে সেটার প্রভাব। কাজে এই দুই ক্ষেত্রেই কিন্তু আমি নৈতিকতা বিসর্জন দিচ্ছি, আমি রাজনৈতিক যেটা প্রজ্ঞা সেটা বিসর্জন দিচ্ছি, এবং জাতীয় স্বার্থকে বিসর্জন সত্যিকার অর্থে বিসর্জন দেওয়া হচ্ছে। কাজে এই দৃষ্টিতে দেখা ছাড়া কোনো বিকল্প নেই। কিন্তু এখানে আমি যেই জন্য আইনের বিষয়টা যেই জন্য নিয়ে আসতে চাই সেটা হলো যে আমাকে তো একটা এই জিনিসটা ঘটে গেল, একটা হচ্ছে যে এই ঘটনায় কিছু করা যাবে কিনা, দ্বিতীয় হচ্ছে যে ভবিষ্যতে এটাকে কিভাবে প্রিভেন্ট করতে হবে, কিভাবে দেখতে হবে। সেই কারণে আইনের বিষয়টা কিন্তু আলোচনায় আসা দরকার বলে আমি মনে করি, এবং সেই আলোচনা কে আনবে, আমাদের রাজনৈতিক দলগুলোকে আনতে হবে। আচ্ছা, আমরা এই বিষয়টি কি একটি বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখব, নাকি এর মাধ্যমে আমরা ধরে নেব বা অনুমান করে নেওয়ার চেষ্টা করব যে আসলে আমার বৃহত্তর সামাজিক পরিসরে নৈতিকতার জায়গাটি বেশ নড়বড়ে হয়ে পড়েছে, এ ধরনের কোন সিদ্ধান্তে যাওয়াটা কতটা? আমি বলবো যে আমি একটা আশাবাদী মানুষ হিসেবে এটা একটা বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখতে চাই, কিন্তু আসলে দেখাটা খুব সম্ভব হয় না, কারণ আমাদের রাজনীতিতে মানে কতগুলো মানে রাজনীতি তো সমাজের বাইরে, আমাদের এই প্রতিদিনকার জীবনযাপন, অর্থনীতি তার বাইরে। এটা রাজনৈতিক সংস্কৃতিতে বেশ কিছু জিনিস আমরা দেখছি, পর্যবেক্ষণ করছি, যেটা খুবই বলবো যে আমরা রাজনীতি বলতে যে জনস্বার্থের বিষয়গুলো সেটার থেকে অনেক ক্রমান্বয়ে দূরে সরে যাচ্ছি আমরা, যেখানে পলিটিক্যাল স্পেসটা রাজনৈতিক অঙ্গন যেটা, সেখানে রাজনীতির বাইরের বিষয়গুলো আসছে কনফ্রন্টেশন, খুবই ডান দিকে একটা সম্পর্কের বিষয় দুটি দলের মধ্যে এবং নেতৃত্বের মধ্যে আসছে, মানে বিজনেস মানে পলিটিক্স মানে বিজনেস, আমরা পলিটিক্সটাকে করছি দেখছি একটা মুনাফা অর্জনের উপায় হিসেবে আসছে, আমাকে জিততেই হবে, রাজনীতি জিতলাম তো সব পেয়ে গেলাম, মনে করলাম জনগণ ম্যান্ডেট দিয়েছে আমাকে ওই ইনভেস্টমেন্ট থেকে মুনাফা করার জন্য, হেরে গেলাম তো আমি মনে করলাম যে আমি রাজনীতির মানে আর সংসদে আমার থাকার দরকার নাই, আমি রাজপথে চলে যাব। এই যে সার্বিক আমার কিন্তু এই যে আমাদের এই মানে এখানে এই বিষয়টা এই জন্য আনছি, এখানে আপনি চিন্তা করে দেখেন যে জাতীয় স্বার্থটা কিন্তু ক্রমাগতভাবে গৌণ, এবং সেখানটাতে আবার যদি বাইরের একটা সূত্র থেকে আমি অর্থ সংগ্রহ করে আমি নির্বাচনে জেতার জন্য অর্থটা ব্যয় করি, আর একটা জিনিস যে অর্থটা আসলো মানে আমাদের জন্য একটা পয়েন্ট শেষ করে এই বিষয়টা এসেই গেল, এই বিষয়টা আসলো এই যে 50 কোটি রুপি, তার মানে প্রায় 70 আমি জানি 70 কোটি টাকার মতো, সেটা আসলো আমরা জানাম, কিন্তু সেটা কোথায় ব্যয় হলো সেই প্রশ্নটা কিন্তু আজকে উত্থাপিত হওয়া উচিত, এবং সেই ব্যয়টা কিভাবে হয়েছে, সেটা কার হাত দিয়ে হয়েছে, কোথায় গেছে সেই অর্থগুলো, এই বিষয়গুলো কিন্তু মানে এটার কারণেই কি ওই যে 10 ট্রাক মামলার বিষয়, মানে এটার কারণেই কি আসলে মনে হয় যে আমাদের যে রাষ্ট্রীয় যে বাস্তবতা তাতে অতদূর আমরা যেতে পারবো? কতদূর মানে আপনি যতদূর যাওয়ার কথা বলছেন যে মানে বের হওয়া উচিত, কার মাধ্যমে কতটুকু বের তো আমাদেরকে হতেই হবে, কারণ আমি মনে করি যে আমাদের এই 40 বছর স্বাধীনতার পরবর্তী 40 বছর রাজনৈতিক অঙ্গনে, আর্থসামাজিক তো বটেই, রাজনৈতিক অঙ্গনেও প্রচুর ইতিবাচক আমাদের অর্জন আছে।
সেটা কিন্তু ভুললে চলবে না। আমরা আসলে নেতিবাচকটাকে দেখতে চাই, এই কারণে দেখতে চাই যাতে করে নেতিবাচকটা থেকে আমরা শিক্ষা নিতে চাই, ইতিবাচক নেতিবাচক দুইটা থেকে শিক্ষা নিতে চাই। এই কারণে আমরা নেতিবাচক নিয়ে বেশি কথা বলে বেশি উদ্বিগ্ন হই, কিন্তু আমাদের অর্জন কিন্তু কম নয়। এবং এই অর্জনের ধারাবাহিকতাটা এটা, এবং অনেক দেশে, পৃথিবীর অনেক দেশে আসলে 40 বছর একটা দেশের রাজনৈতিক ইতিহাসের জন্য কিন্তু খুবই স্বল্প সময়, এবং সেই আরো কত অনেক দেশেই আপনার শত বছর লেগেছে। আমাদের হয়তো সেটা এত শত বছর লাগবে না, আমি খুব আশা করি। আমরা মনে করি যে এই ঘটনাটা ঘটে গেল, এটা থেকে শিক্ষা নিয়ে আমাদের রাজনৈতিক শিক্ষাটা কে নিবে? আমাদের দেশের জনগণ নেবে। শিক্ষাটা কে নেবে? আমাদের দেশের ইনস্টিটিউশন গুলো, প্রতিষ্ঠানগুলো, রাজনৈতিক দল নেবে, আমাদের জাতীয় সংসদ নেবে, আমাদের রাজনৈতিক নেতৃত্ব নেবে। শত শত হাজার হাজার যারা আছেন তাদের মধ্যেও কিন্তু এই প্রশ্নটা উত্থাপিত হওয়া উচিত। তারা তো এই দেশের জন্য রাজনীতি করেন, তারা কিন্তু দলকে চ্যালেঞ্জ করতে পারেন, যে কেন নেতৃত্বকে চ্যালেঞ্জ করতে পারেন, কেন এই কথাটা আমার কাছে শুনতে হচ্ছে, আপনি সেটার উত্তর দেবেন, এবং আমরা নিজেরা সংশোধন করবো সেইখানটাতে। এই জিনিসগুলো কিন্তু শুধু দলীয় বিবেচনার থেকে সীমাবদ্ধ না থেকে আমি মনে করি যে বিএনপির অভ্যন্তর থেকে এই প্রশ্নগুলো আসা উচিত, যেটা ভারপ্রাপ্ত মহাসচিব চট করে বলেই যাচ্ছেন যে এটা সব মিথ্যা ইত্যাদিতে, একটার সাথে আরেকটা লিঙ্ক করার চেষ্টা। দ্যাট ইজ নট দ্য অ্যান্সার। অ্যান্সারটা হচ্ছে যে আসলে সমালোচনার জায়গাটা সৃষ্টি করতে হবে, যাতে করে সেই কারণে আমি বিশেষভাবে যারা বিএনপি সমর্থক তাদের কাছেও আমি বলবো জনগণের প্রত্যাশা যে তারাও কিন্তু নিজেরাই চ্যালেঞ্জটা করা উচিত নিজেদেরকে। এবং আমাদের যে আমাদের যে রাজনৈতিক সংস্কৃতি আমরা যা দেখে অভ্যস্ত, তাতে এরকম তো হবে না যে এটি শেষ পর্যন্ত দুটি দলের ভিতরে রাজনৈতিক কৌশলের অংশ হিসেবে রয়ে যাবে, বেশি কিছু আর হবে না। আপাত দৃষ্টিতে সেটাই দেখা যাচ্ছে, যে চট করে যে বলে ফেলা যে নিবন্ধন বাতিল, এটা তো দেখে শুনে বলতে হবে, দেখে শুনে করতে হবে। নিবন্ধন বাতিল করতে হলে এটাকে অবশ্যই একটা সুযোগ নিতে চেষ্টা করে। এটা রাজনীতির সব দেশে, এটা শুধু বাংলাদেশে না, অন্য যে কোনো দেশে হলেও কিন্তু এই ধরনের সিচুয়েশনে প্রতিপক্ষকে ঘায়াল করার জন্য একটা সুন্দর একটা হাতিয়ার, খুব একটা মোক্ষম হাতিয়ার পেয়ে গেল প্রতিপক্ষ। কিন্তু শুধু ওই বিবেচনায় এটা খুবই স্বাভাবিক, কিন্তু ওই বিবেচনায় না রেখে আমি যেটা মনে করছি যে এখানে আসলে আরো বলবো যে কনস্ট্রাকটিভ হয়ে যায়। এই ঘটনাটার পরবর্তী প্রতিক্রিয়া হিসেবে আমরা যদি দেখি যে আসলে আমাদের কোনো উত্তরণ না হয়ে বরঞ্চ রাজনৈতিক দ্বন্দ্ব ঘনীভূত হচ্ছে, তাহলে আমাদের তো কোনো অর্জন হলো না। এক্স্যাক্টলি। সেখানটাতে এই জন্য আমি বলছি যে পুরো জিনিসটাকে ইতিবাচক ভাবে দেখতে হবে। কিন্তু একদিক থেকে আমি বলবো যে হ্যাঁ, যদি আইনের আওতায় নিয়ে এসে এখানে এটার প্রতিকার করা যায়, বা যারা দায়ী তাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো যায়, তাহলে সেটা অবশ্যই স্বাগত, দেশবাসী স্বাগত জানাবে। এবং সেটা আইনের কাঠামো যদি সেটাকে অ্যালাউ না করে, তাহলে পলিটিক্যালি তাকে সেটাকে অ্যাড্রেস করতে হবে, রাজনৈতিকভাবে অ্যাড্রেস করতে হবে, এবং সেটার মধ্যে ইতিবাচক রাজনীতিটা আসা দরকার। অবশ্যই সেখানে একটা দল চাইবে একটু মাইলেজ অর্জন করা, সেটা খুবই স্বাভাবিক। সরকার দল এখন সেটা চায় এবং তারা খুব অ্যাডভান্টেজিয়াস পজিশনে পড়ে গেল এখানে। কিন্তু দ্যাট ইজ নট দ্য এন্ড অফ দ্য স্টোরি। এটা কিন্তু আসলে রাজনীতি দুদিন পরে আবার যদি এমন কোন স্টোরি আসে যে এটা সরকারি দলও কোনো আমরা আসলে চাইবো যে শেষ পর্যন্ত একটি উত্তরণ ঘটে। এক্স্যাক্টলি, শুধুমাত্র রাজনৈতিক দ্বন্দ্বের একটি বিষয় বা খেলার অংশ না হয়ে থাকে। আমাদের সময় শেষ হয়ে আসছে। আরেকটি প্রসঙ্গে একটা কথা বলতে চাইছি আপনার সঙ্গে, সেটি হচ্ছে যে আপনি জানেন যে সম্প্রতি আমরা সমুদ্র সীমায় একটি বড় অর্জন করেছি। মিয়ানমারের কাছ থেকে আমরা একটি বড় একটি অর্জন ইয়ে থেকে পেয়েছি, আমরা সালিশের গিয়ে আমরা পেয়েছি। এর পরের সালিশের যার সঙ্গে যে রাষ্ট্রটির সঙ্গে হবে সেটি আপনি জানেন, ভারত। এবং ভারতের রাষ্ট্রদূত চাইছেন দ্বিপাক্ষিকভাবে এটি সমাধান হোক, যদিও আমাদের পররাষ্ট্রমন্ত্রী বলে দিয়েছেন যেটি এখন সালিশের অধীনে আছে। আপনার কেন মনে হয় হঠাৎ করে ভারত দ্বিপাক্ষিকভাবে এটিকে সমাধান করতে আগ্রহী হয়ে? দীর্ঘদিনের একটা সমস্যা হঠাৎ করে ভারতের কিন্তু একটা ট্রেডিশন আছে। ভারত কিন্তু গ্লোবালি যারা ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক বিশ্লেষকরা কিন্তু এই ভারতের এই জিনিসটা কিন্তু খুব সুন্দরভাবে, খুব সুস্পষ্টভাবে তাদের কাছে জানা। ভারত হচ্ছে সবসময় দ্বিপাক্ষিক ইস্যুগুলোকে সমস্ত সংকটে দেখেছি এখানে কোনো একটা থার্ড পার্টি, এখানে একটা ইন্টারন্যাশনাল আরবিট্রেশন, সেটা ভারতের কাছে কখনোই গ্রহণযোগ্য না। হ্যাঁ, এটা সবসময় এই ইস্যুতে তো ভারত অলরেডি আরবিট্রেশনে গিয়েছে। এখন এটার কারণটা হচ্ছে যে এই যে এখন কিন্তু ওদের কাছে একটা পরিষ্কার যে একপাক্ষিকভাবে নিজের মতো করে সিদ্ধান্তটা চাপিয়ে দেওয়ার মতো আর স্কোপ স্পেসটার এখন নাই। কারণ বার্মার ক্ষেত্রে আমরা যে রায়টা পেয়েছি সবারই মোটামুটি ধারণা যে বাংলাদেশে ভারতের ক্ষেত্রে আমরা মোটামুটি একই ধরনের এবং এটা একটা প্রেসিডেন্ট হিসাবে যাবে, যতটুকু আমি বুঝি, আমি আইনের ছাত্র না হয়ে যতটুকু বুঝি। আর তাছাড়া দুইটা বিষয়ের মধ্যে কিছু কিছু বোধহয় টেকনিক্যাল ডিফারেন্সেস আছে। কিন্তু তা সত্ত্বেও এই চট করে যে ভারত যে আজকে যেটা বলছে আলোচনার মাধ্যমে, এটা যদি আরো 5 বছর আগে হতো তাহলে কিন্তু এই জিনিসটাকে আমরা ইতিবাচকভাবে দেখতাম। এই ঘটনার প্রেক্ষিতে যেহেতু হয়েছে সেই কারণে বুঝতে হবে যে ভারত কিন্তু একদিক থেকে বাংলাদেশ
আই শুড সে যে উই আর ইন এ মাচ মোর অ্যাডভান্টেজেস সিচুয়েশন, আমরা অনেক একটা সুবিধাজনক অবস্থানে এসেছি এবং সেটার জন্য অবশ্যই সরকারকে সাধুবাদ দিতে হয় এই অর্জনটার জন্য। কিন্তু অন্যদিক থেকে ভারত কিন্তু এখন মরালি এবং পলিটিক্যালি একটু উইকার জায়গায় আছে বলে মনে হয় এবং সম্ভাবনার ক্ষেত্রটা তার জন্য একটু সংকুচিত হয়েছে। অতএব সে আবার বাইলেটারালের মধ্যে আসতে চাচ্ছে। সেইখানে টেকনিক্যালি যেটা ভারতের একটা অ্যাডভান্টেজ হতে পারে সেটা হচ্ছে ভারতের কিন্তু টেকনিক্যাল স্কিলস, এই ধরনের লিগ্যাল এক্সপার্টিজ কিন্তু আমাদের তুলনায় দক্ষতাটা হয়তো আমাদের তুলনায় একটু বেশি, যেটা আমি আন্তর্জাতিক অঙ্গনে গিয়ে সেটার আমি অফসেট করতে পারবো, যেটা প্রমাণ কিন্তু মিয়ানমারের ক্ষেত্রে আমরা পেলাম। এবং একই জিনিসটা হয়তো ভারতের ক্ষেত্রে এটা ট্রাইব্যুনালে গেলে সেটা হবে, সেই চিন্তা থেকে ভারত হয়তো এই মুহূর্তে সেটা বলছে। আমার ধারণা যে সরকার এই জিনিসটা কোনো অবস্থায় গ্রহণ করা উচিত না। সরকারের অবস্থান দেখেও মনে হচ্ছে যে সালিশের মাধ্যমে সমাধানে সরকার আগ্রহী এবং সরকার আশাবাদী হতে 2014 সাল পর্যন্ত এটি মেয়াদ সম্ভবত, এবং আমরা বোধ হয় এই ক্ষেত্রেও জয়ী হতে যাচ্ছি, আশা করবো অবশ্যই। আমাদের সময় শেষ হয়ে এসছে। আপনাকে ধন্যবাদ আজকের এই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য। প্রিয় দর্শক, আজকের মতো গ্রামীণফোন 0 আওয়ার শেষ হচ্ছে। কাল আবার দেখা হবে এই সময়। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভরাত্রি।